প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করব অষ্টম অংশ। হয়তো, কিন্তু এভাবে জনরণ্যে চলে আসা ধারণা বা বিশ্বাস উড়িয়ে দেওয়ার সাহস ও কোত্থেকে পায়? কেই বা জানে ও সৃষ্টি রহস্য সম্পর্কে? দুনিয়ায় রহস্যময় কত কিছুই তো ঘটে। একজন ১৭ বছর বয়সী জেমি ট্যাভলিয়ানের বিচারে বা দৃষ্টিভঙ্গিতে বহুদিন ধরে চলে আসা প্রচলিত বিশ্বাস বাতিল হয়ে যেতে পারে না। তবে বাস্তবে যাই হোক, ইন্ডিয়ান প্রেতাত্মা বা আত্মারা যদি সত্যি এখানে ঘুরে বেড়ায়, দৃশ্যত এরা কেউই ওকে শত্রু ভাবছে না। নইলে এতক্ষণে ওকে ঠেলা দিয়ে ক্যানিয়নের তলায় ফেলে দিত। শত্রু হওয়ারও কথা নয়, কারণ তাদের ক্ষতি করেনি ও, কিংবা ক্ষতি চায়ও না। প্রায় ধ্বংসপ্রাপ্ত দালান কোঠারও ক্ষতি সাধন করেনি। জবর জায়গা এটা। খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ তৈরি করেছে, যারা অনুমান করে নিয়েছিল রাতের বেলা বাইরে থেকে এখানে হামলা করা একেবারে অসম্ভব হবে। নিজস্ব টুকিটাকি জিনিস গুছিয়ে নিল জেমি। রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিল যাতে হাত দুটো মুক্ত থাকে। তারপর সংকীর্ণ কিনারায় চলে এলো। শূন্যে ঝুলন্ত নিচু চাতালের উপর ঝুঁকে পড়ল অনেকটা। শেষে সন্তর্পণে পা নামিয়ে দিল। গ্রানিটের ফাঁকে পড়ল বুট। তবে তখনই হাতের ভার সরিয়ে নিল না, বরং বুটের চাপ দিয়ে পরখ করে নিল পাথুরে দেয়াল ওর ওজন সইতে পারবে কিনা। কারণ একটা পদক্ষেপ এদিক ওদিক বা ভুল জায়গায় পড়লে কয়েকশো ফুট নিচে আছড়ে পড়তে হবে। অন্ধকারে চোখ সয়ে এসেছে ওর। আফসা অন্ধকারে পাথুরে দেয়ালের গাঢ় কাঠামো দেখতে পাচ্ছে। খাস ভাস বা বেরিয়ে থাকা চোখা পাথরে চাঙর চোখে পড়ছে। একটু পর খাঁজ কাটা দুটো লম্বা লাঠি খুঁজে পেল, পাশাপাশি রাখা যেন মই। লম্বায় প্রায় ২০০ ফুট হবে। এত বড় গাছ থাকবার কথা নয়, নিশ্চয় জোড়া দেয়া হয়েছে। লাঠির নির্দিষ্ট দূরত্ব পরপর গিট বরাবর পা রাখবার ব্যবস্থা রয়েছে। সম্ভবত বাঁশজাতীয় গাছ থেকে লাঠি দুটো তৈরি করা হয়েছে। লাঠি হয়ে ২০০ ফুট নেমে যেতে হবে। ক্লিপের চাতাল থেকে প্রথম ধাপে নেমে যেতে মিনিট কয়েক দেরি হলো। নিচে ক্যানিয়নের নিকোষ কালো আধার চোখ রাঙাচ্ছে ওকে। আর মাথার উপর ক্লিফের সুউচ্চ চূড়া, যেন হেলে পড়বে এখনই। কান পেতে শব্দ শুনল জেমি, কিন্তু অস্বাভাবিক কিছু শুনতে পেল না। লাঠি নিয়ে উদ্বিগ্ন ও ক্লিপের গায়ের সঙ্গে ঠেস দিয়ে রাখা, কোথাও বাধা আছে কিনা বোঝা যাচ্ছে না। সামান্য এদিক ওদিক হলে কিংবা ভারসাম্য নড়ে গেলে কাত হয়ে পড়ে যাবে এবং একই সঙ্গে জেমিও পড়বে। তাছাড়া ওটা কত বছর আগে তৈরি এবং এ মুহূর্তে ওর ওজন সওয়ার মতো মজবুত কিনা সেটাও বিরাট এক প্রশ্ন। তবে এমনভাবে অমসৃণ দেয়ালের সঙ্গে লেপ্টে আছে, অনুমান করা যাচ্ছে বোধহয় কিছু দূর পর পর কোনোভাবে আটকানো আছে এবং চট করে চোখে পড়ে না। পাথরে ক্লিপের কিনারার এক পাথর ধরে শরীর ঝুলিয়ে দিল জেমি। শরীরে মোচড় তুলে সরে গেল কাঠির তৈরি বিশেষ মইয়ের দিকে। বুটের আগা দিয়ে প্রথম ধাপ অনুভব করবার প্রয়াস পেল, কিন্তু নাগাল বা খুঁজে পেল না। পা পড়েনি ধাপের উপর এবং সঙ্গে সঙ্গে শেষরে নেমে যেতে লাগলো দেহ। মরিয়া চেষ্টায় দুহাত বাড়ালো জেমি। খামছে ধরতে চাইল পাথুরে দেয়াল। একটা ধাপে ঠেকলো পা। জুত হয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডের তীব্র গতি সোলত হয়ে আসতে পা বাড়ালো নিচের দিকে। বেশ নিচে আরেক ধাপে পা ঠেকল। ওজন চাপাতে দুলে উঠল বিশেষ মই। কাঁপছে ওকে নিয়ে। দোল ঠেকাতে পাথুরে দেয়ালের দিকে সরে এলো জেমি। মই স্থির হওয়ার পর সতর্কতার সঙ্গে আবার নামতে শুরু করলো।
আরো কয়টা ধাপ নামতে হবে? আবার বৃষ্টি শুরু হয়েছে, বেশ জোরে সোরে পড়ছে। বৃষ্টির দাপট উপেক্ষা করছে জেমি, ধীর গতিতে হলেও ক্রমশ নামছে। পাহাড়ি এক চাতালে পৌঁছলো। মই শেষ হয়ে গেছে, তবে একটু নিচে আরেক মইয়ের শুরু। আরেকটার চেয়ে দীর্ঘ এটা, আগেরটার চেয়ে দীর্ঘ এটা, অন্তত তাই মনে হলো। চাতালের কিনারা বরাবর সরে এলো ও তারপরে দ্বিতীয় ময়ে পা রাখলো, শঙ্কিত ও উদ্বিগ্ন মনে। এটা যদি নড়বড়ে হয়, কিংবা মাঝখানে যদি ভেঙে গিয়ে থাকে। অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না, তবে না নেমেও উপায় নেই। দেয়াল ধরে নামতে গেলে সময় ও শ্রম দুটোই ব্যয় হবে। তার চেয়ে দেখাই যাক। এক মই দিয়ে যখন নামতে পেরেছে, ওর ওজনের চাপে ভেঙে পড়েনি, তখন আশা করা যায় অন্যটাও কার্যক্ষম আছে। এক পা এক এক ধাপ এক ধাপ করে নামতে শুরু করলো। কতক্ষণ পরে জানা নেই বা অনুমানও করতে পারবে না। পাহাড়ি চাতালে নেমে আসবার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল জেমি। শক্ত জমিতে পা রেখে সত্যি ভালো লাগছে ওর। ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ওর স্বস্তিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এবার ঘোড়ার কাছে যেতে হবে। যদি এখনো ওখানে থেকে থাকে ওটা, আর কেউ যদি ঘাপটি মেরে বসে না থাকে। শত্রু অতি চালাক হলে ঠিকই অনুমান করে নেবে যে আগে পরে যখনই হোক ঘোড়ার কাছে যেতেই হবে ওকে। সুতরাং ঘোড়ার আশপাশে লুকিয়ে থাকতেই হলো। ভারী বৃষ্টি ওর জন্যে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এখন। হাঁটতে গেলে মৃদু যে শব্দ হবে, বৃষ্টির কারণে চাপা পড়ে যাবে। তবে সবচেয়ে বড় ব্যাপার, এমন ঢালাও বৃষ্টির মধ্যে বেরোবে না কেউ। অন্তত তাই আশা করছে জেমি। 9, পাথর, জেমির হ্যাট আর কাঁধে পড়া বৃষ্টির বিচিত্র শব্দ বাদ দিলে একেবারে নীরব হয়ে আছে ক্যানিয়ন। গাছপালার আড়ালে ধ্বংস হয়ে যাওয়া বসতিতে ঘোড়া রেখে এসেছে ওটা এ মুহূর্তে ঘন ছায়ায় ঢাকা পড়েছে। ঢাল থেকে নেমে যাওয়ার আগে থামল। চারপাশ নিরীক্ষ করে নিশ্চিত হতে চাইল কেউ লুকিয়ে আছে কিনা। গাছপালার কারণে এখানে মাথার উপর প্রাকৃতিক আচ্ছাদন তৈরি হয়েছে বলে বৃষ্টি পড়ছে না তেমন। কান পেতে শব্দ শুনল জেমি। দুহাতে উইনচেস্টার এমনভাবে ধরে রেখেছে যাতে প্রয়োজনে গদার মতো ব্যবহার করতে পারে, কিংবা গুলিও করতে পারে। কোথাও কেউ নেই, সব অনর, স্থবির ও নীরব। সন্দিগ্ধ মনে সন্দিগ্ধ মনে পা বাড়ালো জেমি। প্রথমে এক কদম, থামল কিছুক্ষণের জন্যে, তারপর আরেক কদম। কোথাও কোনো নড়াচড়া নেই। আরো 2 পা এগোলো। এরপর ডান দিকে সরে এলো কিছুটা। হাঁটতে সুবিধা এখানে। কিনারার কাছাকাছি চলে এসেছে। ওর বুটের ধাক্কায় শূন্যে উঠে গেল একটা নুড়ি পাথর। উড়ে গিয়ে পড়ল আরেক পাথরের উপর। ডিগবাজি খেয়ে কিভার ভিতরে পড়ল। তৎক্ষণাৎ বসে পড়ল ও। রাইফেল বাগিয়ে ধরেছে সামনে। কেউ যদি ঘাপটি মেরে থাকতো, নুড়ি পাথর গড়ানোর শব্দে নিশ্চয় সচকিত হতো। সেক্ষেত্রে একটা গুলি ওর দিকে ছুটে আসাই খুব স্বাভাবিক। অপেক্ষায় রয়েছে জেমি, কান খাড়া, কিন্তু কোনো গুলি ছুটে এলো না। কতটা সময় পাবে ও? সকাল হতে কত দেরি? বিপর্যস্ত আবহাওয়ার কারণে বোঝা যাচ্ছে না। চাঁদ বা বেশিরভাগ তারা অদৃশ্য হয়ে গেছে। মেঘের আড়ালে ঢাকা পড়েছে। ভোরের আলো ফুটে উঠবার আগেই শাখা ক্যানিয়ন থেকে বেরিয়ে মূল ক্যানিয়নে ঢুকে পড়তে হবে, নইলে কপালে খারাপই আছে। সেফ ফাঁদে আটকা পড়ে যাবে। কেন একটা শব্দ হলো। কেউ নড়ে উঠল। পদশব্দ। সিধে হলো জেমি। তারপর সন্তপনে পা বাড়ালো। নিচু স্বরে চিহি ডাক ছাড়ল রোয়ানটা। আরো 2 কদম এগোতে বাম কাঁধে ওটা নাকের গুঁতো টের পেল। হ্যালো বয়, মৃদুস্বরে বলল জেমি। আমার জন্যে খারাপ লেগেছিল নাকি? অন্ধকারে হাতড়ে স্যাডল বিডল ও কম্বল খুঁজে পেল। যেটা যেখানে বা যেভাবে রেখে গিয়েছিল তেমনই আছে।
সানন্দে মুখে বিডল পড়ল রোয়ান, আর পিঠে স্যাডল চাপাতে অস্থির হয়ে পড়ল ছুটবে। কম্বলটা স্যাডলের পিছনে বেঁধে রাখবার আগে ঝেড়ে নিল জেমি, যাতে বালি বা ধূলিকণা থাকলে খসে পড়ে। এবার স্যাডলে চাপল। ঘোড়াটা যতই অস্থির হোক, না দেখে শুনে এগোতে রাজি নয় জেমি। তাই সতর্কতার সঙ্গে সম্মুখ গতিতে এক পা করে আগে বাড়ালো রোয়ানকে। টেইলের কাছে চলে গেল। এবার থেমে কান পাতল। দৃষ্টিশক্তিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ব্ল্যাঙ্কেট রোলের সঙ্গে ভাঁজ করে তুলে রাখা স্লিকার বের করে গায়ে চাপিয়ে নিল। লাগাতার একই তালে বৃষ্টি হচ্ছে। এমন ভারী বৃষ্টি ক্যানিয়নে কখনো কখনো বন্যা তৈরি করে। গিরিখাতের আনাচে কানাচে বৃষ্টির পানি নানা দিক থেকে তলার দিকে প্রবাহিত হয়, বিপুল স্রোত নিয়ে নেমে আসে। শাখা ক্যানিয়ন থেকে বেরিয়ে গিয়েই হয়তো পানির চোথের মুখে পড়বে। আবছা অন্ধকার হলেও বড় বড় পাথরের মসৃণ পৃষ্ঠ ভেজা হওয়ায় চকচক করছে। সতর্কতার সঙ্গে ঘোড়াকে আগ বাড়ালো জেমি। ধীর গতিতে ঢাল ধরে ক্রমে ক্যানিয়নের তলার দিকে এগোচ্ছে। এক জায়গায় পাহাড়ি নালা থেকে উপচে পড়া পানির চোত পেরিয়ে এলো। পানির সঙ্গে প্রচুর বালি সরে যাচ্ছে। পানির ছিট স্যাডল এবং ঘোড়ার গায়ে এসে পড়েছে। হাতের তালু ব্যবহার করে ঘোড়ার পিঠ ও স্যাডল থেকে পানি নিংড়ে দিল জেমি। অন্য হাতে উদ্যত রাইফেল রেখে এবার ক্যানিয়নের তলার দিকে এগোলো, উদ্বিগ্ন ও শঙ্কিত। আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে হয়তো শত্রুর সামনে পড়ে যাবে। ঘোড়াকে বালির উপর রাখছে যাতে শব্দ না হয়। এটা নিশ্চয় লায়ন ক্যানিয়ন। নামটাকে সঙ্গত বলা উচিত কিনা বুঝতে পারছে না, তবে ঘোড়ার মধ্যে ক্যানিয়ন ত্যাগ করবার অধীরতা লক্ষ্য করেছে। কে জানে, ও দেখতে না পেলেও ঘোড়াটা হয়তো সিংহের অস্তিত্ব টের পেয়েছে এবং সেজন্যেই পালাতে পারলে বাঁচে। এ ধরনের জনশূন্য গিরিখাত বা পাহাড়ে সিংহ বা বাঘ থাকা একেবারে অস্বাভাবিক নয়। ক্যানিয়নের মুখে এসে আবার থামলো জেমি, দ্বিধা করছে। যদি ঠিক মনে রেখে থাকে, এই ক্যানিয়নটা বেশ বড়, অন্তত 5 মাইল লম্বা। এর শেষে পড়বে আরও বড় এক ক্যানিয়ন, নাম ম্যানকোস রিভার ক্যানিয়ন। যদ্দূর মনে আছে, টেইলটা নদীর পূব তীর ঘেঁষে চলে গেছে। সেখানেই যাওয়ার ইচ্ছে জেমির। লায়ন ক্যানিয়নের প্রবেশ মুখ ছাড়িয়ে এসে দুলকি চালে ঘোড়া ছোটালো। মনে দুশ্চিন্তার পাহাড়। 5 মাইল অন্ধকারে ও বৃষ্টির মধ্যে যেতে হবে। আদেও কি সম্ভব হবে? আনুমানিক আধ ঘন্টা লাগবে, যদি ভাগ্য ভালো থাকে এবং কোনো অঘটন না ঘটে। তবে একটু বেশি, অর্থাৎ 1.25 ঘন্টাও লাগতে পারে। সময় কোনো ব্যাপার নয়, বরং নিরাপদে পৌঁছালো কি না তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ক্যানিয়নে বন্যার মুখে পড়বে না বোধহয়, অন্তত জেমি তাই ভাবছে। কিন্তু ম্যানকোস ক্যানিয়নে ঢুকলে সম্ভাবনাটা 10 গুণ বেড়ে যাবে, কারণ অসংখ্য ক্যানিয়ন এসে পড়েছে ওটায়, বিশেষ করে নদীর উত্তরের উঁচু মেসাগুলো থেকে। কার্যত লক্ষ লক্ষ টন পানি এসে ম্যানকোসে পড়ে বৃষ্টির পর। একদিক থেকে কিছুটা হলেও নির্ভার বোধ করছে। সকালে ওর কোনো ট্র্যাক বা চিহ্নই খুঁজে পাবে না শত্রুপক্ষ। সব নিশ্চিহ্ন হয়ে যাবে বৃষ্টিতে। সকাল নাগাদ ম্যানকোস ক্যানিয়নে আশপাশ থেকে আসা পানির প্রবাহ এত বেড়ে যাবে যে ঘোড়ার পিঠে পার হওয়া সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে এখানে আটকা পড়ে যাবে ওরা। এদিকে জেমি যদি আগেই পেরিয়ে যেতে পারে। সব দুশ্চিন্তা অমূলক প্রমাণিত হলো। আনুমানিক প্রায় 40 মিনিট পর ম্যানকোসে ঢুকে পড়ল জেমি। আবিষ্কার করলো প্রশস্ত বলে গিরিখাতের তলায় পানির গভীরতা কম। নদীর কিনারে এসে ঘোড়ার রাশ টানলো। পানির তীব্র স্রোত বয়ে যাচ্ছে, জমকালো দেখাচ্ছে অন্ধকারে। সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে ক্যানিয়ন থেকে আসা আবর্জনা, ডালপালা এবং নুড়ি পাথর।
স্বাভাবিক সময়ের চেয়ে নদীর প্রশস্ততা বা গভীরতা অন্তত 3 গুণ বেড়ে গেছে। চোথের টানও কম নয়। বানের জলের মতো সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পানির কিনারে এসে দ্বিধাদ্বন্দ্বে ভুগল জেমি। বুঝতে পারছে না ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। রোয়ানটা যদি ঠিকমতো সাঁতরাতে না পারে। হাঁটুর গুঁতোয় শেষে আগে বাড়ালো ওটাকে। প্রথম নাক ছিটকালো ওটা। মৃদু প্রতিবাদ জানালো। পানির উপস্থিতি পছন্দ করতে পারছে না। শেষে নদীর ঢাল ধরে নামতে শুরু করলো। একবার মনে হলো হোঁচট খেয়েছে ঘোড়াটা। সম্ভবত পা পিছলে গেছে। কিন্তু কিভাবে যেন সামলে নিল। তারপর সাঁতরাতে শুরু করলো। মুখ উঁচু করে সাঁতরাচ্ছে ওটা। তীব্র চোটের বিরুদ্ধে প্রাণপণে লড়ছে। কোমর পর্যন্ত ভিজে গেছে জেমির। নিজের ওজন কমিয়ে ঘোড়াকে সাহায্য করতে স্যাডল ছেড়ে নেমে পড়ল। রাইফেল উঁচু করে সাঁতরাতে শুরু করলো রোয়ানের পাশাপাশি। চোট ঠেলে নিয়ে যেতে চাইছে ওদের। এক সময় ওপারে পৌঁছলো। তবে চোতের টানে অনেকটা দূরে চলে এসেছে। উল্টো দিকের তীর থেকে অন্তত কয়েকশো গজ। এপারে ঘন উইল ঝাড়। বৃষ্টিতে নেতিয়ে পড়া ও হতচিরি চেহারা পেয়েছে গাছগুলো। শক্ত মাটিতে উঠে এসে গা ঝাড়ল রোয়ান। হাত দিয়ে ডলে ওঠা শরীর থেকে পানি নিংড়ে দিল জেমি। পরে নিজের গা থেকে পানি নিংড়ালো। কাজের ফাঁকে ফিরে তাকালো পিছনে ওপারের দিকে। ঘুট ঘুটঘুটে অন্ধকার ও পানির তীব্র চোট ছাড়া আর কিছু চোখে পড়ছে না। ফুলে ফেঁপে উঠেছে নদী। ম্যানকোস ক্যানিয়ন থেকে আরও পানি নেমে আসছে। মিনিট কয়েকের মধ্যে দুকুল সাফিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পিছনে ক্যানিয়নের দুই চোয়াল আবছা আধারের বিপরীতে গাঢ় কালো বিশাল একটা গহ্বরের মতো দেখাচ্ছে। উদ্দিষ্ট টেইলটা আরও উত্তর পূবে, অনুমান করল জেমি। উইলোঝাড়ের আড়াআড়ি এগোলো ওরা এবং কিছুক্ষণ পর খোলা জায়গায় বেরিয়ে এলো। পরপরই টেইল খুঁজে পেল। গতিপথ পাল্টে উত্তর পশ্চিমে এগোলো জেমি। সামনে প্রায় মাথার উপর বলা চলে উত্তর পশ্চিম এবং উত্তর দিকে মেসা ভারদের প্রকাণ্ড দিগন্ত জোড়া অবয়ব। অগুন্তি পাস আর ক্যানিয়ন ভাগ করেছে বিস্তীর্ণ এ পর্বত শ্রেণীকে। গোলকধাঁধা তৈরি হয়েছে কোথাও। একবার পথ হারালে খুঁজে পাওয়া কঠিন। বাবা ওকে একবার নিয়ে এসেছিল এখানে। বেশ আগের কথা সেটা। প্রাচীন কিছু মানুষ পাহাড়ে থাকত। পাহাড় তো বটেই, ক্লিফ বা সুউচ্চ মেসায়ও বাড়ি তৈরি করেছিল এরা। কালের পরিক্রমায় সেসব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখনো পাহাড়ে সুরের মূর্ছনা শোনা যায়। বাদ্য ভেসে আসে কিংবা ছুটান্ত ঘোড়ার খুরের শব্দ শোনা যায়। ইন্ডিয়ানরা এসব বলতে পছন্দ করে। হয়তো অতি উৎসাহী বা কৌতূহলী মানুষকে নিরুৎসাহিত করতে চায় ওরা। চায় যেন কেউ তাদের পূর্বপুরুষদের পবিত্র তীর্থস্থান বা আদি নিবাসে ঢু না মারুক। দু একটা রহস্যময়তার যদি তা ঠেকানো যায়, মন্দ কি? অবিরাম বৃষ্টি হচ্ছে। তোপও কমেনি এতটুকু। পাতলা অস্বচ্ছ একটা পর্দা যেন তৈরি করেছে সামনে। 20 হাত দূরের পথও ঠিক মতো চোখে পড়ছে না। তবে বজ্রপাত বা বিদ্যুৎ চমক নেই। কিভাবে টেইল খুঁজে পাচ্ছে রোয়ানটা কে জানে। জেমি প্রায় কিছুই করছে না। স্রেফ ঘোড়াকে নিজের ইচ্ছে মতো এগোতে দিচ্ছে। অবশ্য এছাড়া কিছু করবারও ছিল না। অন্ধকারে ঠাউর করা অসম্ভব হয়ে পড়েছে। দেখতে পাচ্ছে না বললেই চলে। ক্রিস্টেনার কথা মনে পড়ল। পূবে যাওয়ার পথে যদি থামে মেয়েটির সঙ্গে মিনিট কয়েক কথা বললে এমন কোনো ক্ষতি হবে না। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে জেমির খোঁজে ক্যানিয়নগুলোর তালাশ চালাবে ক্যানিয়নগুলোয় শত্রুপক্ষ। ঢু মারবে এদিক ওদিক। এতে যে ওদের বিস্তর সময় নষ্ট হবে তা বলা বাহুল্য। বৃষ্টির কারণে কোনো ট্রাক পাবে না। সবই নিশ্চিহ্ন হয়ে গেছে।
সহজে নিশ্চয় হাল ছেড়ে দেবে না এবং তার আগে যতটা সম্ভব খোঁজ করবে। এ পর্যন্ত এ পর্যন্ত কারো সঙ্গে দেখা হয়নি ওর। তার মানে ওকেও দেখতে পায়নি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অন্ধকারে কারো চোখে পড়বার সম্ভাবনাও কম। জেমি ভাবছে কোথাও আশ্রয় নেবে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকালে ধীরে সুস্থে রওনা দেবে। যত যাই হোক, ঘোড়ার উপর অত্যাচার করা ঠিক হবে না। ওটার দম বা শক্তি দুটোই ভবিষ্যতে দরকার হবে। নির্দিষ্ট সময় পর ওটাকে বিশ্রাম দেয়া উচিত। পূব দিগন্তে ভোরের আলোর আঁচ লেগেছে। এ সময় ক্যানিয়ন দুভাগে বিভক্ত হয়ে গেল। একটা চলে গেছে সরাসরি উত্তরে, আর অন্যটা গেছে পূব দিকে। জেমি যেদিকে যাচ্ছে। পূবের মূল টেইলে যখন পৌঁছলো ওরা, টেইল ছেড়ে উত্তরে সরে গেল জেমি। ঢাল ধরে কিছু দূর এগোলো। অ্যাসপেন বনে ঢুকে পড়েছে। একটু খোঁজাখুঁজি করতে গাছপালার আড়ালে নিচু জায়গা দেখতে পেল। মূল টেইল থেকে চোখে পড়ে না বললেই চলে। স্যাডল ছেড়ে রোয়ানকে পিকেট করলো। মালপত্র একটা গাছের নিচে রেখে অ্যাসপেনের পাতা ও ঘাস দিয়ে দ্রুত বিছানা তৈরি করলো। মাটি ভেজা বলে সিলিকার বিছালো প্রথমে, তার উপর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল। সাধ্যমতো চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আয়োজন করা সম্ভব নয়। দুপুর নাগাদ ঘুম ভাঙল ওর। চোখ মেলে মাথার উপর সবুজ অ্যাসপেনের ডালপালার ফাঁকে নীলাকাশ দেখতে পেল। কান পেতে শুনল মনোযোগ দিয়ে, কিন্তু মৃদুমন্দ বাতাসে পাতার মর্মর ধ্বনি বা বনের স্বাভাবিক শব্দ ছাড়া কিছু শুনতে পেল না। একটু পরে উঠে বেডরোল গুছালো। তারপর রোয়ানের পিঠে স্যাডল পরিয়ে যাত্রা করল। স্টাভের স্টারভেশন ক্রিক থেকে পানি পান করল জেমি। রোয়ানকে পানি খাওয়ালো এবং ক্যান্টিনও ভরে নিল। আড়াআড়ি এগিয়ে মূল টেইলে উঠে এলো। পিছনে পশ্চিমে সতর্ক দৃষ্টি রেখেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখতে পায়নি। যদিও দৃষ্টিসীমাও পর্যাপ্ত নয়। টেইল একেবারে পরিষ্কার, একটা আঁচড়ও নেই। থাকবে কিভাবে? বৃষ্টির পর কেউ চলাচল করলে তো। নিশ্চিন্তে এগিয়ে চলল ও। রিকোয় ফিরে যাওয়া হয়তো চরম বোকামি হচ্ছে, কিন্তু ক্রিস্টেনাকে দেখবার ইচ্ছে ত্যাগ করতে পারছে না। কারণটা ওর জানা নেই। নিঃসঙ্গতা বা একাকিত্ব হতে পারে, যেহেতু বাবার অভাব বোধ করতে শুরু করেছে ও, যা ব্যাখ্যা করা ওর সাধ্যের অতীত। ছায়ার মতো বাবার সঙ্গে ছিল এতগুলো বছর। কখনো কখনো ঘন্টার পর ঘন্টাও হয়তো কথা হতো না, কিন্তু পরস্পরের পাশে ছিল ওরা। সারা পৃথিবীতে বাবাই ছিল ওর একমাত্র স্বজন, কিংবা বাবার কাছে ও অন্তত গত এক যুগ তাই ছিল। মনের গভীরে বাবা সম্পর্কে একটা প্রশ্ন নিরন্তর অস্বস্তি জুগিয়ে চলেছে। আসলে কি ছিল তার পরিচয়? ওর পরিচয় বা কি? শুধু জেমি ট্যাভলিয়ন? ওটা তো একটা নাম। নামের বাইরেও নিশ্চয় একটা কিছু আছে। এমনকি নামটা নিয়েও সন্দেহ রয়েছে জেমির মনে, যেহেতু ওটাকে ঠিক যথোপযুক্ত মনে হয় না। আদপে কোন ধরনের নাম হলে উপযুক্ত মনে হবে সেটাও জানা নেই ওর। আসলে কি ছিল ওর বাবা? কোথায় তার জন্ম? কি পরিচয়ে বড় হয়েছে? গিলিন শেকেটি বা কে? কেন বাবাকে খুন করেছে সে? জেমি অবশ্য একরকম নিশ্চিত যে শেকেটি খুনি। এ ব্যাপারে ওর মনে সামান্য সন্দেহ নেই। ওকেই বা কেন খুন করতে চাইছে সে? ছেলেবেলায় ওদের বাড়িতে এসেছিল যে দুই মহিলা, তাদের পরিচয় কি? তারা এখন কোথায়? ট্যাভালিয়ানদের জীবন বা ভাগ্যে এদের ভূমিকা কি? একটা প্রশ্নেরও জবাব নেই, কিন্তু ওর মনকে খুঁচিয়ে চলেছে অবিরাম। নিজেকে নিয়েও সংশয়ে পড়ে গেছে জেমি। সুযোগ থাকা সত্ত্বেও কেন সরে পড়ছে না নিরাপদ দূরত্বে? কেন ফিরে যাচ্ছে না রিকোয়, যেখানে গেলে আবার সেকেন্ডের মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা? কেন ফিরে যাচ্ছে রিকোয়, যেখানে গেলে আবার সেকেন্ডের মুখোমুখি হওয়ার
সমূহ সম্ভাবনা, সে দেখি বিপদ ডেকে আনছে না। অন্ধকার রাতে পাহাড় থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাসের সঙ্গী হয়ে রিকো শহরে ঢুকলো জেমি ট্যাভালিয়ন। খনি শহর বলে একটু বেশি ব্যস্ততা এখানে, যার যার ধান্দায় ব্যস্ত সবাই। জেমি এলো কি গেল তাতে কারোরই কিছু আসে যায় না। কেউ দেখে থাকলেও ভ্রুক্ষেপ করল না। বেশ রাত এখন, বেশিরভাগ লোক ঘুমিয়ে পড়েছে। শহর গরম রাখবে যারা, সেই মাইনাররাও ক্লান্ত। সারাদিন সিঙ্গল বা ডাবল জ্যাক ইস্পাতের ড্রিল চালায় কিংবা মাক স্টিক ঘোরায়। রাত বিরাতে সেলুনে আড্ডা মারা বা শহরে কোনো আগন্তুক এলে দেখবার ফুরসত তাদের থাকে না, শরীরেও কুলায় না। ক্লান্ত দেহটা শক্ত বিছানায় বিছিয়ে দেওয়ার পর আক্ষরিক অর্থে পার্থিব জগৎ থেকে অনেক দূরে চলে যায় এরা। আরও একটা কর্মব্যস্ত দিন চলে যায়। নতুন দিনে আদ্যপান্ত পরিশ্রম করতে অপরিহার্য বিশ্রাম নেয়। তাছাড়া বছরের এ সময়ে মানুষের প্রাণ চাঞ্চল্যেও বোধহয় যথেষ্ট ভাটা পড়ে। প্রকৃতির মতোই বরফ সরে গিয়ে ঘাস গজিয়ে উঠবার বা অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার শুরুর জন্যে অপেক্ষা করে। স্টবলে ঘোড়া রেখে গিয়ার নিয়ে হোটেলে চলে এলো জেমি। সিঁড়ির কাছে মালপত্র নামিয়ে রেখে রেস্তোরাঁয় ঢুকে পড়ল। প্রথমে স্টিনাকে দেখতে পেল। ওপাশে এক খদ্দেরের ফরমাস নিচ্ছে মেয়েটি। পদর শব্দ শুনে ঘাড় ফিরিয়ে চাইল দরজার দিকে এবং নিষ্পলক তাকিয়েই থাকল। ভাবান্তর দেখা গেল শুধু নীল চোখে। বিস্ফারিত হয়ে গেছে। বিস্ময় সামলে নিতে অবশ্য দেরি হলো না। তারপর দ্রুত রান্নাঘরে চলে গেল ক্রিস্টিনা। ক্লান্ত দেহে ভিতরে ঢুকলো জেমি। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। অন্য খদ্দেরদের পরিবেশন করবার পর জেমির টেবিলে এলো ক্রিস্টিনা। কফি পট ও কাপ নিয়ে এসেছে। মুখে ভাবান্তর দেখা না গেলেও উত্তেজনা এখনো কাটেনি মেয়েটির। কফি পট থেকে কফি ঢালবার সময় দেখা গেল হাত মেদো মেদো কাঁপছে, এতটাই যে খানিকটা কাপে না পড়ে পিরিচে পড়ল। তুমি ফিরে এসেছ? ফিসফিস করে বলল ক্রিস্টিনা, কণ্ঠে নির্লজ্জা বিস্ময়, কণ্ঠে নির্জলা বিস্ময়। মেয়েটি খুশি হয়েছে কিনা বুঝতে পারল না জেমি, তবে অনুমান করল অন্তত অখুশি হয়নি। তাই তো মনে হচ্ছে, হালকা চালে বলল। স্টবলে মাত্র রেখে এলাম আমার রোয়ানটাকে, আর গায়ে জামা কাপড় তো আমারই। সেক্ষেত্রে লোকটা আমি ছাড়া কি হবে? আমি ভেবেছি তোমাকে নিয়ে যা ভয় পেয়েছিলাম, ভেবেছি তুমি হয়তো মারা গেছো। না, মরলেও দুবার কাছাকাছি চলে গিয়েছিলাম। আজরাইল বাবু কি মনে করে শেষ মুহূর্তে ছেড়ে দিল, নইলে এখন হয়তো বরফের স্ট্যাচু হয়ে পড়ে থাকতাম। স্মিথ হাসল জেমি, ভুকুটি করল মেয়েটির উদ্দেশ্যে। তো সুস্বাদু গরুর মাংস নিশ্চয় আছে তোমাদের, নাকি কুগার পাওয়া যাবে? কফিতে চুমুক দিয়ে মগ উঁচু করল। নিজের তৈরি কফি খেতে খেতে আসল স্বাদই ভুলে গিয়েছিলাম। এর স্বাদ রীতিমতো অপূর্ব। তুমি বরং চলে যাও, সামান্য দ্বিধার পর বলল ক্রিস্টিনা। মুখ গম্ভীর হয়ে গেছে। ও ওখানেই আছে। ও গ্লিন সেকেন্ডের কথা বলছে? ওখানে? ব্যাপারটা বিস্ময়ের সঞ্চার করল জেমির মনে। ওর আগে কিভাবে এলো সে? ক্যানিয়নে দলবল নিয়ে শেখেডি কি হামলা করেনি ওর উপর, নাকি আদৌ শহর ছেড়েই যায়নি? ও এখানেই আছে। বলল তুমি ফিরে আসবে যদি বেঁচে থাকো। কিছু বলবার আগেই জেমি খেয়াল করলো মুখ তুলে তাকিয়েছে মেয়েটি। চেহারা রক্তশূন্য হয়ে গেছে। ক্রিস্টিনার দৃষ্টি অনুসরণ করতে দোরগোড়ায় গিলিন সেকেটকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। বরাবরের মতোই পরিপাটি পোশাক পরনে, ঝকঝকে এবং নিভাজ। চেহারায় সামান্য ক্লান্তি বা অবসাদ নেই। অভিজাত ও সম্ভ্রান্ত এক ভদ্রলোক। হিমশীতল শয়তানি ভরা চাউনিতে ওকে মাপল সে। নিষ্পলক তাকিয়ে থাকলো। জেমির ধারণা হলো কিছু একটা ভাবছে সে, কিন্তু সেটা কি অনুমানও করতে পারছে না। কিংবা চোখের শীতল নির্লিপ্ততা
বা নির্বিকার মুখ দেখে বোঝা গেল না ওকে আস্ত দেখে অখুশি হলো না স্বস্তি বোধ করলো সে। তবে একটা ব্যাপারে প্রায় নিশ্চিত জেমি ওকে জীবিত দেখতে পাবে বলে আশা করেনি গ্লিন শেকেট। দ্রুত রান্নাঘরে চলে গেল ক্রিস্টিনা। এদিকে শেকেট বসেছে উল্টো দিকের চেয়ারে। খালি টেবিল আছে, চাইলে তারই একটাই বসতে পারত, কিন্তু অনুমতি নেয়ার গরজও অনুভব করেনি। সেফ একটা চেয়ার টেনে বসে পড়ল জেমির সামনে। আয়েসি ভঙ্গিতে পিঠ টান টান করে বসেছে। মুখ তুলে সরাসরি ওর চোখে চোখ রাখল। স্মিথ হেসে বলল, অযথাই অনেক ছোটাছুটি করলে। অযথা হবে কেন? আমার তো মনে হয় নতুন কিছু শিখতে ভ্রমণের কোনো বিকল্প নেই। অনেক জায়গা ঘুরে দেখলাম। বিরক্তি ফুটল গ্লিন শেকেডের চাহনিতে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অনেক জায়গা ঘুরে দেখেছ? তোমার বাবা যদি তোমার গুরু হয়ে থাকে তাহলে বলবো সে মোটেই ভালো কিছু। মিস্টার শেকেড নিষ্পেহ কিন্তু তীক্ষ্ণ স্বরে তাকে থামিয়ে দিল জেমি। আমার বাবা এসবের বাইরে থাক। ফের যদি ওকে নিয়ে খারাপ কিছু বলেছ তো তোমার পেটটা বুলেটে ভরে দেব। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো সুবেশী মানুষটি। বিশ্বাস করতে পারছে না ঠিকমতো গোপ না ওঠা এক তরুণ তাকে এমন স্পষ্টভাবে মুখের উপর হুমকি দিচ্ছে। তুমি? নির্জলা তাচ্ছিল্য প্রকাশ পেল শেকেটের কণ্ঠে। বোকার মতো কথা বলো না বয়। তোমার জন্মের আগে থেকেই পিস্তল ব্যবহার করি আমি। হয়তো, শীতল স্বরে বলল, কিন্তু আমি তোমার মরণের পরও পিস্তল ব্যবহার করব। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো দুজন। শেকেটের চোখে স্পষ্ট আক্রোশ, কিন্তু জেমি আগ্রহ ভরে তাকিয়ে আছে। মানুষটা ওকে আগ্রহী করে তুলেছে। বাজিয়ে দেখতে উন্মুখ ছিল। শেষ বেশ আনন্দ পাচ্ছে শেকেটের আত্মবিশ্বাসের ঘাটতি ও ধৈর্যচ্যুতি হতে দেখে। তবে স্বস্তিও বোধ করছে কোটের ল্যাপেল সরানো বলে ওয়েস্ট ব্যান্ডে গুজে রাখা একটা পিস্তলের বাট বেরিয়ে আছে। ওটা ঠিকই দেখতে পেয়েছে শেকেট এবং মারমুখী হয়ে ওটা থেকে বহু কষ্টে নিজেকে সামলে রেখেছে। দৃশ্যত দুজনের মধ্যে জেমি সুবিধাজনক অবস্থায় আছে। বোকামি করো না বয়, মৃদুস্বরে বলল শেকেট। নিজেকে সামলে নিয়েছে। এখনো কাঁচা তুমি, একেবারে অনভিজ্ঞ বলা চলে। আমি কাঁচা হতে পারি, কিন্তু পিস্তল দুটোর একটাও কাঁচা বা অকেজো নয়। আবারও ধৈর্য হারালো শেকেট। জ্বলন্ত দৃষ্টিতে তাকালো জেমির দিকে, কিন্তু পাল্টা নিষ্পলক তাকিয়ে থাকলো ও। ছাড় দেয়ার কি আছে একে? শেষে রাগ করল সে। এত অস্থির হয়ে আছো? আমার তো মনে হয় না বেশি দিন বাঁচবে। এখনো বোধ হয় বুড়ো হতে পারবে না। কখনো বোধ হয় বুড়ো হতে পারবে না। আত্মবিশ্বাসও তোমার অতিরিক্ত। হয়তো সঙ্গত কারণে অস্থির হয়ে আছি। কখনো কি সেটা মনে হয়নি তোমার? পিস্তলে ভালো ছিল আমার বাবার হাত, বেশ ভালো বলতে হবে। খুনি লোকটা তা জানতো এবং বাবার মুখোমুখি দাঁড়ানো সাহস হয়নি বলেই সে পিছন থেকে গুলি করেছে। সে যেই হোক একসময় ধরা পড়বেই, এবং এও জানবে যে পিস্তলে বাবার চেয়ে কোনো অংশে কম নই আমি, বরং বাবার মতে ওর দেখা সবচেয়ে ক্ষিপ্ত ও নিখুঁত লক্ষ্যভেদীদের একজন আমি। জবাবে কিছু বলা হলো না শেকেরের। কফি আর কাপ নিয়ে এসেছে ক্রিস্টিনা। মিনিট খানেক পর ফিরে গিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো। তোমাকেও কি? শেকেটের দিকে তাকিয়ে আছে মেয়েটি। জানতে চাইছি তোমার কিছু লাগবে কিনা। লাগবে ডিয়ার, মৃদুস্বরে বলল সে। তরুণ এ বন্ধুর সঙ্গে যোগ দিচ্ছি আমি। লোকটার মনে আদৌ কি আছে বোঝা গেল না। অন্তত এখন আর সুযোগ নেই। খোলসের ভিতর ঢুকিয়ে নিয়েছে নিজেকে। ক্রিস্টিনার উপস্থিতির সঙ্গে সঙ্গে একেবারে নিপাট ভদ্রলোক বনে গেছে। তবে জেমির কাছে মনে হচ্ছে ওকে দেখে বোধহয় স্বস্তিই বোধ করেছে শেকেট। কিন্তু এটা একটা ধাঁধা, কারণ আদপে ওকে মোটেই পছন্দ করে না সে। কারণটা যদিও ওর জানা নেই, কিন্তু সম্ভবত নিজ হাতে ওকে খুন করবে এমন সুযোগ আবার পাবে বলে সন্তুষ্ট ও আশাবাদী হতে পারছে। তোমার বাবা নিশ্চয় খুব চমৎকার মানুষ ছিল, মন্তব্যের সুরে বলল সে। প্রসঙ্গ পাল্টে ফেলেছে। দুজনে বোধহয় অনেক ঘুরেছ।
হ্যাঁ, সবসময় কি তোমরা দুজনেই ছিলে? বন্ধু বান্ধব ছিল না? এখানে সেখানে দু একজনের সঙ্গে অন্তরঙ্গতা হয়েছে, তবে বিশেষ কিছু নয়। তোমার আসলে স্কুলে যাওয়া উচিত ছিল। সামান্য বিরতি দিল সে কফিতে চুমুক দেওয়ার সময়। তারপর হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে মারল, তবে একেবারে নিষ্পৃহ স্বরে, যেন সময় কাটানোর জন্যে আলাপ করছে। নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। বলেছ বহু জায়গায় কাটিয়েছ, কোথাও দীর্ঘ সময়ের জন্যে থাকনি তোমরা? জবাব দিল না জেমি। ব্যাপারটায় ত্যক্ত মনে হলো তাকে। ধৈর্য হারাচ্ছে দ্রুত। এ ব্যাপারটা গিলিন সেকেন্ডের মতো আত্মবিশ্বাস সাবধানী ও চতুর লোকের পক্ষে মানায় না। কিন্তু একই সঙ্গে অহংকারী ও দাম্ভিক সে। নিজে একচেটিয়া দাপট দেখাতে অভ্যস্ত, অন্যদের সহজে আমল দেয় না। জেমের মতো অশিক্ষিত তরুণকে তো নয়। সম্ভবত এ কারণেই ধৈর্য হারাচ্ছে বারবার। বলছিলাম, সর্বক্ষণ নিশ্চয় বাবার সঙ্গে ছিলে না? ব্যাখ্যায় গেল সে। কখনো কি এমন হয়নি যে তোমার বাবাকে যেতে হবে কোথাও, তাই তোমাকে দীর্ঘ সময়ের জন্যে কোনো আত্মীয় বা বন্ধুর কাছে রেখে গেছে? তখন কিছু চাইলে তখন কিন্তু চাইলে স্কুলে যেতে পারতে। জেমির ঘোর সন্দেহ বিশেষ কিছু তথ্যের আশায় ওকে খুঁচিয়ে চলেছে সে। জানতে চাইছে টেভলিয়ানদের কোনো অন্তরঙ্গ বন্ধু ছিল কিনা, যার কাছে ছেলেকে রেখে অন্য কোথাও চলে গিয়েছিল জন। এভাবে আসলে জানতে চাইছে কারো কাছে কিছু রেখে গেছে কিনা। নিজের সঙ্গে আমাকে রাখতে পছন্দ করত বাবা, নিশ্চিন্ত বোধ করত। নিরীহ কণ্ঠে জবাব দিল ও। ভালো দেখালো যেন কিছুই ভাব দেখালো যেন কিছুই বোঝেনি। সম্ভবত অন্য কারো উপর ভরসা ছিল না ওর। তবে ভুল সূত্র দিয়ে সেকেটকে অন্যদিকে পরিচালিত করবার মৌকা ছাড়া ঠিক হবে না ভেবে একটু পর বলল, একেবারে যে বন্ধুহীন ছিলাম তা নয়। এখানে সেখানে কয়েকজন বেশ অন্তরঙ্গ বন্ধু আছে আমাদের, তবে বাবা সহজে কারোর সঙ্গে মিশতে চাইতো না। যেমন ধরো টেরি ক্রুজ, ভালো মানুষ, বাবার সঙ্গে চমৎকার ছিল সম্পর্ক। মেক্সিকোর ওদিকে কোথায় যেন ফ্যান্ডাঙ্গে ফ্যান্ডাঙ্গো হচ্ছিল। সীমান্তে অনুষ্ঠানটি অনুষ্ঠানটা এত আকর্ষণীয় ও আগ্রহের বিষয় ছিল যে কেউ কেউ তাতে যোগ দেওয়ার জন্যে জেল ভেঙেও পালাতো। মেক্সিকোয় বেশ কিছু বন্ধু ছিল বাবার, এবং মজার ব্যাপার হচ্ছে এদের কয়েকজনকে ফ্যাং ফ্যান্ডাঙ্গোতে যোগ দিতে সাহায্য করেছিল। আর এদিকের লোকজন সীমান্ত পেরিয়ে ঠিকই মেক্সিকোয় চলে যেত। অনুষ্ঠান শেষে আবার ফিরে আসতো আমেরিকার ভূখণ্ডে। টেরি ক্রুজ, যদ্দূর জানি ও তো এক অফিসার। হ্যাঁ, টেক্সাস রেঞ্জার। এল পাসোয় খুবই প্রভাব আছে ওর। কিছুদিন এল পাসোয় ছিলাম আমরা। বাবা এক এস্টেট কোম্পানির চাকুরি নিয়েছিল। সেই সূত্রে প্রথম পরিচয় হয়েছিল মিস্টার ক্রুজের সঙ্গে। নীরবে খেয়ে চলল ওরা। মিনিট কয়েক পর সেকেটকে আরও আগ্রহী করে তুলতে পরের সুতোটা ছাড়ল জেমি। বাবা কিন্তু খুব কম মানুষকে বিশ্বাস করত। হাতে গোনা কয়েকজনের মধ্যে মিস্টার ক্রুজ একজন। প্রসঙ্গটাকে তেমন গুরুত্ব দিতে অনিচ্ছুক এমন সুরে বলে গেল জেমি, আমার ধারণা বাফেলো প্লেন্সে বাবার সঙ্গে ওর প্রথম দেখা হয়, কিংবা অ্যামারিলোতে। বাফেলোর চামড়ায় তৈরি শহরটা পেরিয়ে যাওয়ার সময় বাবা নিজে বলেছিল আমাকে, মিস্টার শেকেট, শুনলে অদ্ভুত লাগছে না? মোষের চামড়ায় আবার বাড়ি হয় কি করে? সত্যি হয়। শুকিয়ে গেলে মোষের চামড়া লোহার মতোই শক্ত হয়ে যায়। শুধু বাড়িই নয়, মোষের চামড়া দিয়ে স্টোর বা দোকানপাটও তৈরি করেছিল লোকজন। ওদের দিকে নজর রাখছে ক্রিস্টিনা। এখন অবশ্য মেয়েটিকে নিয়েও শঙ্কিত জেমি। যত যাই হোক, এখানেই রয়েছে ক্রিস্টিনা, এবং গিলিন শেকেটও উপস্থিত। মুখে মধু লোকটার মেয়ে পটাতে ওস্তাদ। তাছাড়া শেকেট আগাগোড়া ভদ্রলোক এবং অবস্থা
অবস্থা সম্পন্ন। এক দেখায় যে কোনো মেয়ের পছন্দ হয়ে যাবে, এমনকি বয়সের ব্যাপারটাও গুরুত্ব দেবে না। আর্থিক সঙ্গতি বেশিরভাগ সময় বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। জেমির মতো একজন ভবঘুরে কোনো মেয়েকে কী বা দিতে পারবে? অন্তত ক্রিস্টিনা বা ওর চাচির কাছে তাই মনে হবে। মনে মনে নিশ্চয় ওরা ভাবছেও, বছরের এ সময়ে কেন এখানে পড়ে আছে সে, যদি ক্রিস্টিনার প্রতি আগ্রহী না হবে। জেমির কারণে এখানে এসেছে বা আটকে আছে, ভুল করেও ধারণাটা কারো মাথায় আসবে না। সেফ ক্রিস্টিনার সঙ্গে দেখা করতে ফিরে এসেছে জেমি, কিন্তু এ মুহূর্তে মেয়েটির ব্যাপারে অস্বস্তি বোধ করছে। মানবিক কিংবা আবেগঘটিত কোনো ব্যাপার ছিল না। হৃদয়ের গভীরে হাতড়ে এর কারণ উদ্ঘাটন করল জেমি। আগাগোড়া নিঃসঙ্গ মানুষও, একাকী বাবা বেঁচে থাকবার সময়ও তাই ছিল। এমনকি বাবা বেঁচে থাকবার সময়ও তাই ছিল। ক্রিস্টিনাকে প্রথম দেখবার সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়েছিল। মেয়েটির সঙ্গ উপভোগ করেছে, অন্য কাউকে কখনো যা বলেনি, নিজের আদ্যপান্ত খুলে বলেছে। বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মনে করেছে মেয়েটিকে, কিন্তু এখন আর ততটা নিশ্চিত নয়। কফি ঠান্ডা হয়ে গেছে, তাই কফি পট নিতে এলো ক্রিস্টিনা। রান্নাঘর থেকে গরম কফি এনে দেবে। তোমাকে তো ব্যস্ত মনে হচ্ছে না, মেয়েটিকে বলল সেকেট। আমাদের সঙ্গে এসে বসো। আমার মনে হয় তোমার সঙ্গে জেমির মতো আমিও খুব উপভোগ করব। ইয়ে, আমি আমতা আমতা করছে ক্রিস্টিনা, চোখের তারায় অস্বস্তি তাকিয়ে আছে জেমির দিকে। বসো, বলল জেমি। বোধহয় ওর কণ্ঠে যথেষ্ট জোর ছিল না, কিংবা ধরতে পারল না ক্রিস্টিনা, কারণ ওর উদ্দেশ্যে ভুরু নাচালো মেয়েটি। শেষে মৃদুস্বরে বলল, বেশ, আমি না হয় গরম কফি নিয়ে আসছি, মাত্রই তৈরি হয়েছে। ক্রিস্টিনা চলে যেতে ওর দিকে ফিরল সেকেট, হাসছে মিটিমিটি। সুন্দরী মেয়ে, আশা করছি ও আমাদের সঙ্গে যোগ দিলে তুমি কিছু মনে করবে না। মোটেই না। কিন্তু এখান থেকে চলে যেতে অস্থির হয়ে পড়েছে জেমি, এতটাই যে ক্রিস্টিনা একই টেবিলে বসবে জেনেও স্বস্তি পাচ্ছে না। একা হতে চাইছেও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাবতে বসবে, পরিকল্পনা করবে, ইতিকর্তব্য স্থির করবে। আর যাই হোক, গ্লেন শেকেটকে এখানে আশা করেনি, যার পর নাই বিস্মিত হয়েছে লোকটাকে দেখে। তাহলে পশ্চিমমুখী টেইলে ওকে অনুসরণ করেছিল কে? কিলিপের বাড়ির উদ্দেশ্যে গুলি ছুঁড়েছিল কে? আয়েশ করে এখানে বসেছিল গ্লেন শেকেট, আর তার ভাড়াটেরা ওকে ধাওয়া করে বেরিয়েছে। নিজেকে আস্ত বেকুব মনে হচ্ছে ওর। প্রতি পদক্ষেপে ওকে টেক্কা দিয়েছে শেকেট, সব আগাম অনুমান করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে অবসম্ভবী ও মহা গুরুত্বপূর্ণ প্রশ্নটা থেকে যাচ্ছে, ও জর্জটাউনের উদ্দেশ্যে যাত্রা করলে কি ঘটত? নির্ঘাত অনুসরণ করত শেকেট। কোনোভাবে সে অনুমান করে নিয়েছে নিজের অতীতের কিছু সূত্র ছেলের জন্য পূবের কোনো শহরে বা জায়গায় রেখে গেছে জন ট্যাভালিয়ন। সেক্ষেত্রে জেমির দেওয়া টেরি ক্রুজের কথা কি সে বিশ্বাস করেছে? ক্রুজ অবশ্য কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং এল পাসোর আশপাশে বহু রাজ্যে ছড়িয়ে পড়েছে তার নামডাক। নামটা সেকেডের কাছেও পরিচিত। গরম কফি নিয়ে এলো ক্রিস্টিনা, একটা চেয়ার দখল করলো। দুজনকে বিস্মিত করে দিয়ে উঠে দাঁড়ালো গিলিন শেকেট। আলাপ করো তোমরা, বলল সে। সন্দেহ নেই বলবার মতো অনেক কিছু আছে তোমাদের, বিশেষ করে পশ্চিমের ট্রিপের কথা বলতে পারবে জেমি। একেবারে হুট করে চলে গেলেও নিশ্চয়ই ভালো কেটেছে ওর সময়টা। জেমি ক্রিস্টিনাকে নিশ্চয় তোমার অভিজ্ঞতার কথা বলবে। শেখের চলে যাওয়ার পর নীরবে একে অন্যের দিকে তাকিয়ে থাকলো ওরা। কেউ নীরবতা ভাঙছে না। ক্রিস্টিনার মুখ দেখে বোঝা যাচ্ছে অসন্তুষ্ট ও বিব্রত। শেখের হুট করে চলে যাবে ভাবতে পারেনি। আসলে কি খুব ভালো কেটেছে ট্রিপটা? জানতে শেষে জানতে চাইল ক্রিস্টিনা। কি কি ঘটলো বলো তো? রাগ করলো জিমি। উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কিছু ঘটেনি। যেমন হওয়া উচিত ছিল, বৃষ্টি ও ঠান্ডা সয়েছি, আর ঘোড়ার পিঠে ছিলাম দীর্ঘ সময়। এখান থেকে কেউ আমাকে অনুসরণ করেছিল এবং বেশ কয়েকটা গুলিও করেছিল। তীক্ষ্ণ হয়ে গেছে ক্রিস্টিনার চাহনি।
মুখ গম্ভীর। গুলি করেছে তোমাকে কেন? আমার মনে হয় সেই লোক দুটো যাওয়ার আগে হঠাৎ যারা এসেছিল এখানে। তুমি কে জেমি? হঠাৎ জানতে চাইল ক্রিস্টিনা। আসল পরিচয়টা জানতে চাইছি। ব্যক্তিগত বিষয়ে তেমন কিছু বলনি তুমি। তোমার আগ্রহ আছে বলে মনে হয়নি, তাই বলিনি। নিশ্চয় আছে। বলেছ তোমার বাবা খুন হয়েছে। সেজন্য আমি দুঃখিত জেমি। সন্দেহ নেই এটা তোমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা। কোথায় ওকে গোর দিলে? বাড়িতে মরদেহ পাঠিয়ে দিয়েছ? স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকলো জেমি। বাড়ি বলতে কিছু নেই আমাদের। যখন যেখানে ছিলাম তাই আমাদের বাড়ি ছিল। যেখানে মারা গেছে সেখানেই কবর দেয়া হয়েছে বাবাকে। সন্দেহ নেই একই পরিণতি আমার ভাগ্যেও ঘটবে। গিলি মানে মিস্টার শেকেডের নাকি ক্যারোলিনায় একটা খামার আছে। ওখানে অবশ্য খামারকে প্লান্টেশন বলা হয়। বলল দারুণ সুন্দর জায়গা। নদীর তীরে একরের পর একর জমি, সব নানা জাতের ফসলে ভরা। এক পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর প্রকাণ্ড বাড়ি। দারুণ না? মিস্টার শেকেট খুব ভাগ্যবান মানুষ। মিস্টার শেকেটের অনুমান তোমার বাবার জন্ম নিশ্চয় বড় ও অভিজাত কোনো পরিবারে। ঝামেলার আগে বোধহয় সেখানেই বড় হয়েছে। কিসের ঝামেলা? আমি ঠিক জানি না। ভেবেছি, বলতে চাইছি। মিস্টার শেকেট বলল, পশ্চিমে আসা বেশিরভাগ মানুষ পিছনে ঝামেলা ফেলে আসে। কোথাও টিকতে না পারলেই চলে আসে এখানে। একই কারণে কি তোমরাও পশ্চিমে এসেছো? জানতে চাইল জেমি। প্রশ্নটা চাঁচাশোলা হয়ে যায়, কিন্তু গ্রাহ্য করল না। অপ্রতিভ হয়ে বলল ক্রিস্টিনা, নিশ্চয় না। আর এভাবে না জেনে কারো পরিবার সম্পর্কে মন গড়া কিছু বলতে পারো না। এইমাত্র তুমি আমার সম্পর্কে তাই করেছ। ফের অসন্তুষ্ট চাহনিতে জেমিকে দেখল ক্রিস্টিনা। কিছুটা হলেও রেগে গেছে। তুমি নিজেই আমাকে বলেছ নানা জায়গায় ঘোরাফেরার মধ্যে কাটিয়ে দিয়েছ প্রায় সারা জীবন। বলতে গেলে কোথাও থামনি তোমরা। আর কদিন আগে তোমার বাবা খুন হলো। কেউ তাকে গুলি করেছে। নিশ্চয়ই উপযুক্ত কারণ ছিল। এমনিতে তো কেউ কাউকে খুন করে না। কি বলতে চাইছো তুমি বলো তো? পুরো রেস্তোরাঁয় এখন আর কেউ নেই, শুধু ওরাই রয়েছে। খাওয়ার পাট চুকিয়ে চলে গেছে খদ্দেররা। ভিতরে ভিতরে বেশ ক্ষেপে গেছে জেমি। ক্রিস্টিনা টাইলারের উপর ক্ষুব্ধ। নিশ্চয় কারো কোনো মস্ত অপকার করেছে কখনো। মানুষ তো শুধু শুধু খুন হয় না, বরং সুনির্দিষ্ট কারণ থাকে। প্রতিশোধ হতে পারে, কিংবা অপকর্মের শাস্তিও বলা যেতে পারে। কিংবা ধরো ওর কাছ থেকে কিছু পেতে বা দখল করতে খুন করেছে। তৃতীয় সম্ভাবনা বাতলে দিল জেমি। নিজেকে অনেকটা সামলে নিয়েছে। নিষ্প্রিয় মুখে তাকিয়ে আছে ক্রিস্টিনার দিকে।